বিশ্ব নিউজে আপনাদের স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম। ভারত ও ইইউ ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তির ঘোষণা। ট্রাম্প বলেছেন দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর শুল্ক 25% বাড়ানো হবে। ব্রাজিলের লুলা ট্রাম্পের সঙ্গে ভেনেজুয়েলা ও শান্তি বোট নিয়ে আলোচনা করেছেন এবং ওয়াশিংটন সফরের বিষয়ে সম্মত হয়েছেন। ইরানকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে 10টি বিদেশি গুপ্তচর সংস্থা জড়িত বললেন আইআরজিসি গোয়েন্দা বিভাগ। ইয়েমেন সীমান্তে সৌদি সেনাবাহিনীর গুলিতে বেসামরিক নাগরিকদের আহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বলেছেন যে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার জন্য একটি মুক্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তিটি, যা বিশাল সংখ্যক 2 বিলিয়ন মানুষকে প্রভাবিত করবে, প্রায় 2 দশক ধরে আলোচনার পর সম্পন্ন হয়েছে। উভয় পক্ষই এটিকে সব চুক্তির জননী বলে অভিহিত করেছে। এটি বাণিজ্যের ক্ষেত্রে অন্যতম বৃহত্তর দ্বিপাক্ষিক চুক্তি। এমন এক সময়ে এই চুক্তিটি হলো যখন ওয়াশিংটন ভারত এবং ইইউ উভয়কেই উচ্চ আমদানির শুল্কের মাধ্যমে লক্ষ্যবস্তু করছে। একটি শক্তি সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার সময় মোদি বলেন, এই চুক্তিটি ভারত ও ইউরোপের মানুষের জন্য বড় সুযোগ নিয়ে আসবে। এটি বৈশ্বিক জিডিপির 25% এবং বিশ্ব বাণিজ্যের 1/3কে প্রতিনিধিত্ব করে। এই চুক্তিটি এমন এক সময় এসেছে যখন ওয়াশিংটন ভারত ও ইইউ উভয়কেই উচ্চ শুল্কের মাধ্যমে লক্ষ্যবস্তু করছে, যা প্রতিষ্ঠিত বাণিজ্য প্রবাহকে ব্যাহত করছে এবং প্রধান অর্থনীতিগুলোকে বিকল্প অংশীদারিত্ব খুঁজতে বাধ্য করছে। মোদি মঙ্গলবার পরেই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েনের সাথে দেখা করে যৌথভাবে চুক্তিটি ঘোষণা করার কথা ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের প্রভাব প্রশমিত করার জন্য একটি বৃহত্তর কৌশলের অংশ হিসেবে ভারত তার রপ্তানি গন্তব্য বহুমুখী করার প্রচেষ্টা জোরদার করেছে। এই শুল্কের মধ্যে রয়েছে রাশিয়ার কাছ থেকে ছাড়কৃত তেল কেনা অব্যাহত রাখার জন্য ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% কর, যা তার মিত্রের উপর মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত মোট শুল্ককে 50% নিয়ে এসেছে। এই চুক্তিটি বিশ্বের দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলোর মধ্যে একটিকে ইইউকে বিস্তৃত প্রবেশাধিকার দেবে, যা ইউরোপীয় রপ্তানিকারক এবং বিনিয়োগকারীদের আরও অস্থির বাজারের উপর নির্ভরতা কমাতে সাহায্য করবে। 2024 থেকে 25 সালে ভারত ও ইইউ এর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $136.5 বিলিয়ন। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, উভয় পক্ষ 2030 সালের মধ্যে প্রায় $200 বিলিয়ন উন্নীত করার আশা করছে। ভারতীয় বাণিজ্য বিষয়ক অজয় শ্রীবাস্তব বলেন, শেষ পর্যন্ত এই চুক্তিটি এমন এক সময়ে দুটি প্রধান বাজারের মধ্যে একটি স্থিতিশীল বাণিজ্যিক করিডোর তৈরি করার বিষয়ে, যখন বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা খণ্ডিত হচ্ছে। আটলান্টিকের ওপার থেকে তার এক সময়ের শক্তিশালী মিত্রের আগ্রাসী মনোভাব থেকে ইইউ এখনও বিপর্যস্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপ, উগ্র ডানপন্থী দলগুলোকে সমর্থন এবং গ্রিনল্যান্ড নিয়ে যুদ্ধংশদেহী মনোভাবের কারণে 27 জাতি জোট জুড়ে একটি ব্যাপক বিশ্বাসঘাতকতার অনুভূতি রয়েছে। ব্রাসেলস বিশ্বজুড়ে বাজারগুলোর সাথে সম্পর্ক স্থাপনের প্রতিক্রিয়াকে গতি দিয়েছে। গত এক বছরে ভন ডের লেয়েন কৌশলগত সাশ্রয় শাসন স্লোগানের অধীনে জাপান, ইন্দোনেশিয়া, মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যা বাস্তবে এমন একটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সম্পর্ক বিচ্ছেদের সমতুল্য, যাকে বেশিরভাগ ইউরোপীয় নেতা অস্থির বলে মনে করেন। রবিবার ভারতে পৌঁছানোর পর তিনি এক্সে পোস্ট করেন, আমরা একটি বিভক্ত বিশ্বকে দেখাচ্ছি যে আরেকটি পথ সম্ভব। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পণ্যের উপর শুল্ক উচ্চ আরোপের ঘোষণা দিয়েছেন এবং সিওলের আইনসভাকে পূর্বে সম্মত একটি বাণিজ্য চুক্তি অনুমোদন করতে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করেছেন। সোমবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেন, আমাদের বাণিজ্য চুক্তিগুলো আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিটি চুক্তিতে আমরা সম্মত লেনদেন অনুযায়ী আমাদের শুল্ক কমানোর জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছি। আমরা অবশ্যই আশা করি আমাদের বাণিজ্য অংশীদাররাও একই কাজ করবে। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার আইনসভা যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তি মেনে চলছে না। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট
লি এবং আমি 30 জুলাই 2025 তারিখে উভয় দেশের জন্য একটি চমৎকার চুক্তিতে পৌঁছেছিলাম এবং 29 অক্টোবর 2025 তারিখে আমি যখন কোরিয়ায় ছিলাম তখন আমরা এই শর্তগুলো পুনরায় নিশ্চিত করেছিলাম। কোরিয়ার আইনসভা কেন এটি অনুমোদন করেনি? ট্রাম্প বলেন, যেহেতু চুক্তিটি কার্যকর করা হয়নি তাই আমি এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ার গাড়ি, কাঠ, ফার্মাসিউটিক্যালস এবং অন্যান্য সমস্ত পারস্পরিক শুল্ক 15% থেকে বাড়িয়ে 25% করছি। চুক্তি অনুসারে ওয়াশিংটন দক্ষিণ কোরিয়ার পণ্য, যার মধ্যে যানবাহন, গাড়ি, যন্ত্রাংশ এবং ফার্মাসিউটিক্যাল অন্তর্ভুক্ত, সেগুলোর উপর 15% শুল্ক বজায় রাখবে। গুরুত্বপূর্ণভাবে চুক্তির শর্তাবলী দক্ষিণ কোরিয়ার গাড়ির উপর মার্কিন শুল্ক 25% থেকে কমিয়ে এনেছিল। ট্রাম্পের সর্বশেষ হুমকিটি কার্যকর হলে তা এই পরিস্থিতিকে উল্টে দেবে। গাড়ি শিল্প যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়ার মোট রপ্তানির 27% জন্য দায়ী, যা দেশটির মোট গাড়ি রপ্তানির প্রায় অর্ধেক গ্রহণ করে। উচ্চতর শুল্ক স্তরে ফিরে গেলে তা জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের মতো অর্থনীতির তুলনায় দক্ষিণ কোরিয়ার রপ্তানিকে কম সুবিধাজনক অবস্থাতে ফেলবে, কারণ উভয়ই 15% মার্কিন শুল্কের জন্য চুক্তি করেছে। ওইদিকে রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে ব্রাজিলীয় সরকারের বিবৃতির বরাত দিয়ে জানা গেছে যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন এবং শীঘ্রই ওয়াশিংটন সফরের বিষয়ে সম্মত হয়েছেন। 50 মিনিটের এই ফোন আলাপে ভেনেজুয়েলার সংকট, ট্রাম্পের প্রস্তাবিত বোট অব পিস উদ্যোগ এবং সংঘবদ্ধ অপরাধ দমনের সহযোগিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভেনেজুয়েলার বিষয়ে লুলা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের উপর জোর দেন, কারণ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিয়ে সাম্প্রতিক মার্কিন পদক্ষেপ এর পরিস্থিতি এখনও উত্তেজনপূর্ণ রয়েছে। এই পদক্ষেপকে লুলা এর আগে একটি অগ্রহণযোগ্য সীমা অতিক্রম করা হিসেবে নিন্দা করেছিলেন। দুই নেতা সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে লড়াই নিয়েও আলোচনা করেন এবং লুলা ভেনেজুয়েলার জনগণের কল্যাণের কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। ট্রাম্পের বোট অব পিস এবং এতে ব্রাজিলের সম্ভাব্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হলেও অংশগ্রহণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি ঘোষণা করা হয়নি। লুলা আরও পরামর্শ দিয়েছেন যে শান্তির জন্য একটি বোট গঠনের বিষয়ে ট্রাম্পের নতুন প্রস্তাবটি কেবল গাজার পরিস্থিতির মধ্যেই সীমাবদ্ধ রাখা হোক, কারণ বিশ্ব শক্তিগুলো আশঙ্কা করছে যে গত বৃহস্পতিবার চালু হওয়া এই উদ্যোগটি একটি বৃহত্তর ভূমিকা নিতে পারে এবং জাতিসংঘের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। বিবৃতি অনুসারে ব্রাজিলের প্রেসিডেন্ট এই বোর্ডে ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বেরও আহ্বান জানিয়েছেন। ওদিকে সোমবার এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোর সন্ত্রাসী ঘটনাগুলো ছিল ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় পরিচয়কে দুর্বল করার জন্য একটি বড় মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্রের অংশ। বিবৃতিতে বলা হয়েছে, 12 দিনের যুদ্ধের পরপরই 10টি শত্রু গোয়েন্দা সংস্থার অংশগ্রহণে শত্রুদের কমান্ড রুম গঠিত হয়েছিল। আইআরজিসির গোয়েন্দা শাখা বলেছে, এই পরিকল্পনার লক্ষ্য ছিল অভ্যন্তরীণ দাঙ্গা উস্কে দেওয়া এবং এর সাথে বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে অস্তিত্বের সংকট তৈরি করা। এতে উল্লেখ করা হয়েছে যে ইরানের নিরাপত্তা বাহিনীর সতর্কতা এবং জনগণের সহযোগিতার কারণে এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। বিবৃতি অনুসারে আইআরজিসি গোয়েন্দা সংস্থা নিরাপত্তা বিরোধী নেটওয়ার্কের সাথে জড়িত 735 জনকে গ্রেফতার করেছে এবং 11,000 ঝুঁকিপূর্ণ ব্যক্তিকে তলব করেছে। 743টি অনুমোদিত আগ্নেয়াস্ত্র জব্দ করেছে এবং বিদেশি সংস্থার সাথে যুক্ত 46 জনকে শনাক্ত করেছে। ওদিকে আল মাসিরা টিভির খবর অনুযায়ী মঙ্গলবার সাদা প্রদেশের সৌদি সেনাবাহিনীর গুলিতে একজন ইয়েমেনি বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এর আগে আরও দুটি ঘটনায় একজন ইয়েমেনি বেসামরিক নাগরিক এবং একজন আফ্রিকান অভিবাসী আহত হন এবং গত সপ্তাহে মুনাব্বি সীমান্ত জেলায় সৌদিদের ছোড়া মর্টারের আঘাতে এক যুবক নিহত হন। স্থানীয় সূত্র
গুলো জানিয়েছে সৌদি স্নাইপারের গুলি, কামান এবং রকেট হামলা সীমান্ত এলাকাগুলোকে লক্ষ্য করে অব্যাহত রয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।